এবং কর্মদক্ষতা নিয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের নাগরিকরা। আমরা এই তথ্য নিয়ে আমরা গেছি, যেহেতু আমাদের ভোট এখন মাত্র 2টা, আপনারা সবাই অবগত আছেন। তারপরে স্মরণ দিচ্ছি, ভোট 2টা। আমাদের প্রথম ভোট হ্যাঁ, আমাদের প্রথম ভোট হ্যাঁ, ন্যায় এবং ইনসাফের প্রতি হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ভোট। প্রথম ভোটের কারণ হচ্ছে হার, কারণ হচ্ছে সন্ত্রাস মুক্তের জন্য হ্যাঁ, টাকা মুক্তের জন্য হ্যাঁ, তাই না? এইগুলি দূর করার জন্য, বিভিন্ন দুর্নীতি দূর করার জন্য আমাদের প্রথম ভোট হ্যাঁ। দ্বিতীয় ভোট হচ্ছে আমাদের গাড়িওয়ালা ইনসাফের প্রতীক, রাশিদুল ইসলামের প্রতীক, গাড়িওয়ালার প্রতীক। সবাই সচেতন দাঁড়া আছেন, যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে। আমরা তো এখানে 300 লোক থাকি, প্রত্যেক ঘরে 4টা ভোট থাকে, তাহলে 3-4-1200 ভোট এখানে কালেক্ট করবে, তাই না? আমরা সবাই আমাদের প্রত্যেকের পরিবার, প্রত্যেকের ভাই, প্রত্যেকের চাচা, প্রত্যেকের আত্মীয় স্বজন সবার কাছে ধারে ধারে এই ইনসাফের প্রতি গাড়িওয়ালার জন্য ভোট পাবো ইনশাআল্লাহ। সবাই কাছে ইনশাআল্লাহ। ঠিক এইগুলি আমি আমার সচেতনতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী অটো চালক, রিক্সা অটো চালক শ্রমিকবৃন্দ, আজকের এই সমাবেশে আমাদের অনেক সমস্যা থাকে বা সমস্যা সমাধানের কথা আপনারা বলেন। আজকে যদি কেউ এরকম থাকেন যে কিছু কথা বলবেন, আপনারা হাত উঠাবেন, উঠে কথা বলবেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সিএনজি চালক সজীব ভাই। সজীব ভাইকে 2-4 কথা বলার অনুরোধ করছি। সম্মানিত সিএনজি চালক, অটো চালক, ড্রাইভার ভাই, শ্রমিক ফেডারেশন পক্ষ থেকে আমার হাফেজুল ইসলাম রাশেদ ভাই আছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে কথা বলার মধ্যে কিছু নাই। কথা হলো, আমরা বিগত দিন ধরে দেখে আসছি, সবাই বুট, কেউ নৌকায় দিছে, কেউ দাড়িপাল্লা দিছে, কেউ ইয়া করছে, দাঁড়া শিশে দিছে, কিন্তু এইবার আমরা বুট দাড়িপাল্লা। আর এটার কারণ কি? কারণ তো অবশ্যই আছে দাড়িপাল্লা দেওয়া। একজন শিক্ষিত গ্রাজুয়েট 5 ওয়াক্তের নামাজি ব্যক্তি আমাদের হাফেজ রাশিদুল ইসলাম ভাই। আর আমি একজন সিএনজি চালক, আমার নাম সজীব, বাড়ি কামারচর। কামারচর থেকে শেরপুর 10 কিলো রাস্তা। একজন যাত্রী মাথায় করে নিয়ে আসলে ভাড়া দেয় 30 টাকা। এই 30 টাকা থেকে যদি 10 টাকা খরচ করতে হয়, খরচ করবো একমাত্র ইসলামের জন্য। এই 30 টাকা থেকে 10 টাকা খরচ করতে হয়, খরচ করবো একমাত্র দাড়িপাল্লা মার্কার জন্য। এই 10 টাকা থেকে যদি 10 টাকা খরচ করতে হয়, খরচ করবো একমাত্র শিক্ষিত গ্রাজুয়েট ভদ্র 5 ওয়াক্তের নামাজি কোরআনের হাফেজ একমাত্র রাশিদুল ইসলামের জন্য। কোন দালালের জন্য নয়, কোন দুর্নীতিবাজের জন্য নয়। আর 30 পারা কোরআন যার সিরার ভিতরে মুখস্থ আছে, ও কখনো দুর্নীতি করতে পারে না। 30 পারা কোরআন যার ভিতরে মুখস্থ আছে, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। 30 পারা কোরআন যার ভিতরে মুখস্থ আছে, সে কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। আর যারা ইসলামের পক্ষে থাকবে, ইসলামের কথা বলবে, নামাজের জন্য ডাকবে, আমরা তাদের পক্ষে আছি। সে হলো আমাদের একমাত্র রাশিদুল ইসলাম ভাই। আমরা অনেক দেখছি, রাজাকার দেখলাম, কত কিছু দেখলাম, দুর্নীতিবাজ দেখলাম, ছিনতাইকার দেখলাম, রাস্তাঘাটে শেরপুর থেকে ময়মনসিংহ যাইতে 400 টাকা চাঁদা দেওয়া লাগছে। 400 ছাত্র আন্দোলনের পরে কিন্তু আমার 1 টাকা বের লাগে না। ভবিষ্যতে যাতে না দেওয়া লাগে, এই জন্য ভোট দেওয়া আমরা দাঁড়িপাল্লা মার্কায়। বিগত বছর আমরা চাঁদা দিতে 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 1200 টাকা ঠিক নিয়ে যায় ময়মনসিংহ, 400 টাকা জায়গায় হিয়াল পুতা খায় না। 400 টাকা হিয়াল পুতা খায় না। যাতে আজীবন আমরা এইভাবে স্বাধীনতা চলতে পারি, এই জন্য ভোট দেবো আমাদের হাফেজ রাশিদুল ইসলামকে, যাতে আমরা আজীবন এভাবে চলতে পারি। আসসালামু আলাইকুম। আমাদের ভাই মাসুদ ভাই। সম্মানিত উপস্থিতি, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।
আজকে যে আমরা যে নির্বাচনের প্রচারণায় দাঁড়িয়েছি, আমরা নির্বাচনের দাঁড়িপাল্লা উপলক্ষে আমরা আজকে আমি সংগঠনের মিটিংয়ে সবাই উপস্থিত আছি। আমি দুটো কথা বলতে চাই। সেই কথাগুলো হলো বিষয়টা যে আমরা সিএনজি চালাই, সবাই সিএনজি চালাই। সিএনজি চালানোর মতো হলো যে 5 তারিখে পরে 2-4 দিন শেরপুর পুরসভা যেমন একটা টোল সিস্টেম ছিল, এর আগে ছিল সাবেকে, এটা এখন দেখা যাইতেছে 5 তারিখ থেকে 2-4 দিন পরেই আবার শুরু হয়ে গেছে এই পুরো টোল তোলা। এটা গেল যে ব্রিজ, কিছুদিন মানে ব্রিজটা ছিল, দেখা গেল আপনার 4-5 দিন বা 6-7 দিন একটু বন্ধ গেছে, এরপরে আবার ব্রিজ শুরু হয়ে গেছে, দিতে হয়। এখন দেখা যায় স্ট্যান্ডের ভিতরে ওই জামালপুরে, আমরা শেরপুর থেকে গাড়ি চালাই জামালপুর রুটে, এখন অনেক জায়গায় দেখা গেছে অনেক পোলাপানের চাঁদাবাজি করে, স্ট্যান্ডের ভিতরে যায় টাকা তুলে টাকা দিতে হয়, না দিলে সমস্যা করে, কারণ আমরা দূর দূরান্ত থেকে গাড়ি চালাই, আমরা কিছু করতে পারি না, দিতে হয়, অবশ্যই আমরা দেই। কিন্তু এখন আপনাদের যে বিষয়গুলো হলো, আমাদের শেরপুরে সদর 1 আসনের মাননীয় প্রার্থী জনাব মোহাম্মদ রাসুল ইসলাম রাশিদ ভাই, তার কাছে আমাদের আকুল আবেদন যে আল্লাহ তাআলা যেটা আপনাকে নির্বাচিত জয় করার পরে ইনশাআল্লাহ আপনি এই কাজগুলো আমাদের করে দেবেন, যেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে গাড়ি চালাতে পারি। আরেকটা বিষয় হলো যে আমরা যখন গাড়ি নিয়ে এদিক সেদিক একটু দৌড়াদৌড়ি করি, যে প্রশাসনিক থেকে একটু খুবই ডিস্টার্ব করে। একটা গাড়ি দেখা গেল আমরা সর্বোচ্চ 40 থেকে 50 টাকার ভিতরে একটা যাত্রী পাই। এই গাড়িগুলো দেখা গেলে একটা ডিস্ট্রিক্ট থেকে একটা ডিস্ট্রিক্টের সীমানা পর্যন্ত পৌঁছিলেই এই জায়গায় আপনার সার্জেন্ট, ট্রাফিক আরো বিভিন্ন লোকজন খায় থাকে, দেখা যায় আপনি গাড়ি সিগন্যাল দিয়ে আটকায় দেয়। এখন একটা ড্রাইভার যদি সারাদিনে 4 থেকে 500 টাকা রোজগার করে, এখন তার কাছ থেকে যদি 2 থেকে 300 টাকা খেয়ে ফেলে, তার ওই ড্রাইভারটা কি করবে? সারাদিনে রুজি 4 থেকে 500 টাকা। কিন্তু আপনার কাছে আমাদের আবেদন যে এগুলো আপনি সংস্কার করবেন, ইনশাল্লাহ আমাদের পরিবার এবং পরিজন সবাই যে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই একই, এখন তো ড্রাইভার, আমরা একই পরিবারের লোক। আশা করি সমস্ত পরিবারের লোক মিলে ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ নির্বাচনে শেরপুর সদর 1 আসনের হাফেজ রাশিদ ভাইকে আমরা নির্বাচিত করে পাশ করবো ইনশাল্লাহ। সবাই আপনারা এবং আপনাদের পরিবার এবং আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে সবাই বলে দিবেন দাঁড়িপাল্লা ভোট দেওয়ার জন্য, যাতে আমরা এই দাঁড়িপাল্লা ভোট দিয়ে এই দুর্নীতিবাজ যেমন সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত একটা দেশ এবং আমার শেরপুর জেলা, আমি শেরপুর জেলার কথা বললাম, যাতে শেরপুরটা সুন্দর মতো চলে, আমরা এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রমিক ভাইরা, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ওয়াদা করতেছি, যদি আমার ইচ্ছায় দাঁড়িপাল্লা বিজয়ী হয়, আপনাদের সকল সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আলামিনকে বলার জন্য অনুরোধ করছি। সকলে একটু চেয়ারগুলিতে বসেন, বসার জন্য অনুরোধ করলাম, একটু বসেন। উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম ভাই, উপস্থিত আছেন বাংলাদেশের শেরপুর জেলা শাখা জামায়াতে ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসলে আমার কোনো দাবি দেওয়া নাই। প্রথমে আমি একটু পরিচয় দিই। আমার নাম মোহাম্মদ আল আমিন, আমার বাড়ি ব্যবসা, বর্তমানে থাকতেছি কসবা। আমরা কামরুজ্জামান সরের সময় 2008 সালে আমরা খুব নির্যাতিত ছিলাম। আমার শ্রদ্ধেয় কাকা আছে, তৎকালীন সময় হাফিজ ভাই ছিল, সারোয়ার ভাই ছিল, ইকবাল ভাই ছিল, হিয়া ভাই ছিল। কি হলো, অবশ্যই আমরা পুলিশের হাতে এবং বিজিবির হাতে লাঠিচার্জের শিকার হয়েছি। কামরুজ্জামান সরের কি করার লাগে আমাদের জোরপূর্বক বের করে দিয়েছে। যাই হোক, হাফিজ ভাই, যাই হোক, আমার কোনো দাবি দেওয়া নাই। সর্বোপরি একটা কথা বলতে চাই, শেরপুরে যেহেতু আমরা দাঁড়িপাল্লা দিই, আমি যখন প্রথম 2008 সালে ভোটার হই, আমার ভোটটা দাঁড়িপাল্লায় ছিলাম। 4 লোকের সময় দাঁড়িপাল্লায় দিয়েছিলাম।
ওই দিক দিয়ে দাঁড়িপাল্লাকে আমি খুব ভালোবাসি, জামাত ইসলামকে ভালোবাসি। নিজের পারিবারিক কারণে আর রাজনৈতিক কুণ্ডলের কারণে হয়তো মাঠে আসতে পারি নাই, কর্মব্যস্ততার কারণে। যাই হোক, এবার যে একটা সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করবো রাশেদ ভাইকে 12 তারিখে ইনশাআল্লাহ জয়যুক্ত করবো। জান প্রাণ দিয়ে হইলো ইসলামের জয় হবে। আজকে এই হাউস থেকে বের শপথ নিতে হবে, রাশেদুল ভাইকে যে কোনো বিনিময়ে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, আবারও দাড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত করলে ভালো হবো, কারণ অনেকে সিরিয়াল দেওয়া আছে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন আমাদের সিএনজি চালক বর্তমান স্ট্যান্ডার্ড দেলোয়ার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। একদম আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সমস্ত সিএনজি ড্রাইভার ভাই এখানে উপস্থিত হয়েছে। আমাদের রাশেদুল ভাই হাফেজ মৌলানা রাশেদুল ইসলাম আমাদের মনোনীত প্রার্থী, এমপি প্রার্থী। আমরা সিএনজি ড্রাইভাররা অনেক কষ্ট দুঃখের মাঝেও আমরা এখানে উপস্থিত রয়েছি। সমস্ত ড্রাইভারের আমরা নির্যাতিত, যারা সিএনজি ড্রাইভার, আমরা চালক গাড়ি চালাই, আজকে আমাদের রাস্তায় এখনো আমরা নির্যাতিত হইতেছি। তো আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের একটাই আশা, আমরা সমস্ত সিএনজি ড্রাইভার যেন আমরা রাশেদুল ভাইকে জয়যুক্ত করতে পারি। আমার বাড়ি হলো নারায়ণপুরের ভিতরে কামরুজ্জামান সাহেব থেকে শুরু করে এই পর্যন্ত আমি এই দলের সাথে লেগে আছি। এমনকি আমাদের সিএনজি ড্রাইভার বটতলা মেঘনা সিএনজি ড্রাইভাররা সবাই ইনশাআল্লাহ জামাত ইসলামের সাপোর্ট করে, সবাই দাঁড়িপাল্লায় ভোট দেবো ইনশাআল্লাহ। আমরা এই পর্যন্ত আছি, আমরা থাকবো, আমরা রাশেদুল ভাইয়ের নির্বাচন করব, এমনকি সবাই রাশেদুল ভাইকে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ভোট যেন দাঁড়িপাল্লায় আসে, দাঁড়িপাল্লায় যেন প্রতিটা ভোট, প্রতিটা ঘর ঘর যেন আমরা দাঁড়িপাল্লার নির্বাচন করতে পারি, এবং প্রতিটা ভোট যেন দাঁড়িপাল্লার ভিতরে আমরা দিতে পারি। আমরা সমস্ত ঘরে ঘরে, সমস্ত ঘরালিকে সবাইকে আমরা ইনশাআল্লাহ বলে দেবো ইনশাআল্লাহ আমরা যেন দাঁড়িপাল্লায় ভোট দিই। আমরা যেন দাঁড়িপাল্লা রাশেদুল ইসলামকে আমরা যেন এমপি হিসাবে দেখতে চাই ইনশাআল্লাহ। সবাই দেখতে চাই না ইনশাআল্লাহ? আমরা সবাই রাশেদুল ভাইকে এমপি হিসাবে দেখতে চাই। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা দাঁড়িপাল্লা পাস করার পরে আমরা সমস্ত সিএনজি ড্রাইভারের জন্য আমরা সুযোগ সুবিধা পাই, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রমিকবৃন্দ, আমাদের অনেক কাজ আছে আপনাদের, এই জন্য আমরা এটা একটু সংক্ষিপ্ত করতে চাই। কি কর এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তারুণ্যের অহংকার, শেরপুর 1 আসনের জামাত মনোনীত প্রার্থী হাফেজ মোহাম্মদ
রাশেদুল ইসলাম, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আসলে আমাদের সমাজটা তো উঁচু নিচুর একটা ভেদাভেদ আছে এখনো। ধনী মানুষ, গরিব মানুষ, এই মানুষদেরকে কে তৈরি করেন? অনেকের মধ্যে এটা ধারণা আছে যে না, সে নিজে ধনী হয়েছে অথবা সে নিজে গরিব হয়েছে। না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফিতরাত। তিনি এই পৃথিবীতে মানুষদেরকে পরীক্ষা করতে চান। কাউকে ধনী করে পরীক্ষা করেন যে সে এত সম্পদ হওয়ার পরেও আল্লাহকে ভুলে যায় কিনা, অথবা সে গরিব হয়ে আল্লাহর প্রতি নাখোশ হয় কিনা, আল্লাহ আমাকে কেন গরিব করলো নাকি। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, এটা ভারসাম্যের জন্য এবং পরীক্ষার জন্য। আজকে আমাদের দেশে 54 বছর অতিবাহিত হয়ে গেল এই যে বৈষম্যটা, ধনীরা ধনীই হচ্ছে, গরিবরা দিন দিন গরিবই হচ্ছে। এবং এক্ষেত্রে ধনীদেরকে ধনী করার জন্য আর বহু পরিকল্পনা আছে, বহু সুযোগ সুবিধা আছে। আবার একইভাবে গরিবরা যাতে আরো গরিব হয় সেই আয়োজনগুলো আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি। এই সমাজের এই চিত্রটা আমরা আর দেখতে ইচ্ছা করতেছি না। আমরা চাই আমাদের একটা লেভেল আসুক। হ্যাঁ, আল্লাহ সম্পদ দিতেই পারেন একজনকে, একজনকে সম্পদ নাই দিতে পারেন, কিন্তু ইজ্জত সম্মান যেটা, এটার জন্য আলাদা চেয়ার, আলাদা স্ট্যাটাস, আলাদা স্তর, এই জায়গা আমরা মানতে চাচ্ছি না। আমরা এই জন্য বলেছি জামাত ইসলামী আজকে সরকার গঠনের জন্য যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটার অন্যতম একটি লক্ষ্য হচ্ছে ইনসাফ কায়েম। আমরা এমন একটা সমাজ চাই, এমন একটা দেশ চাই, এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে সকলের জন্য অধিকার থাকবে। কথার কথা, সকলের জন্য সমান অধিকার থাকবে কিনা? না, আমরা এটা বলছি না। নারীর জন্য সর্বোচ্চ আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান তাকে দিয়েছেন, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, সেই সম্মানটা আসুক। পুরুষের জন্য সেম, যেটা তার জন্য প্রাপ্য অধিকার, সেটা আসুক। শ্রমিকের জন্য সেটা, মজুরের জন্য, কৃষকের জন্য, ব্যবসায়ীর জন্য, এটা যে যে শ্রেণী পেশার আছে তার জন্য যেটা প্রাপ্য সম্মান, প্রাপ্য অধিকার, সেটা যেন এই সমাজে নিশ্চিত হয়, সেটাই হলো ইনসাফ। আর এখানে এমন যেন না হয় যে আরেকজন অসন্তুষ্ট হবে। আমাদের সমাজে এটা খুব দেখাই যায় অহরহ, যে যারা সিএনজি চালক, অটোরিকশা চালক, তাদেরকে মানুষই মনে করা হয় না। এই থ্রি হুইলার, যেটা 3 চাকার যান, রাস্তাঘাটে যারা বড় যানবাহন থাকে, তারা এই ছোট যানবাহন গুলোকে কি যে মনে করে আল্লাহ জানে নাকি। আমি মনে হয় যে কথাটা বলছেন আপনারা সবাই বলতে বুঝতে পারছেন। দেখেন আল্লাহর পলিসি কি, আল্লাহর পলিসিটা দেখেন আপনি। আল্লাহ বলেছেন কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে। যানবাহনে যারা চলে তারা পায়ে হেঁটে লোককে সালাম দেবে। খেয়াল করতে হবে বিষয়টা কিন্তু, কারণ যখন কেউ যানবাহনে থাকে তখন তার মধ্যে একটা আলাদা ভাব থাকে। তার এই ভাব কমানোর জন্য, তার এই স্ট্যাটাস কমানোর জন্য বলছেন তুমি যারা পায়ে হেঁটে যাচ্ছে তাকে সালাম দেব। ঠিক একই ভাবে যারা উঁচু উঁচু বড় বড় যানবাহনে চলে তারা কিন্তু ছোট ছোট যানবাহনকে গুরুত্ব দেয় না। এইটা সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। আমরা বলবো আমাদের ভবিষ্যৎটা এমন হোক, এমন একটা দেশ আমরা ফিরে পাই যেখানে আন্দোলন করে যেন আর কোনো অধিকার ফিরিয়ে আনতে না হয়। হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে আজকে আমাদের সামনে একটি নতুন বাংলাদেশ এনেছে, যেখানে আমরা প্রাণ খুলে কথা বলতে পারতেছি। এই বাংলাদেশ আবার নতুন কোন ফেসিবাদ, নতুন কোন কুলাঙ্গারের কারণে, নতুন কোন সন্ত্রাসীর কারণে নষ্ট হবে, এটা আমরা হতে দিতে চাচ্ছি না। আজকে দেখুন সবচেয়ে বড় সংকট যারা আপনারা সিএনজি এবং অটোরিকশা চালক, হয় সিএনজি ওয়ালাদের গ্যাসের লাইনে ধরে রাখছেন আপনি, ঘন্টা পর ঘন্টা লাইন ধরে রাখছেন। এখন আমাকে বলতেছে যে লাইন কিন্তু টাইম হয়ে যেতেছে নাকি, না অলরেডি হয়ে গেছে? অলরেডি টাইম হয়ে গেছে। কেন? এই দেশের গ্যাস ব্যবস্থা তো খুব ভালো থাকার কথা। এখানে গ্যাস যেভাবে উৎপাদন হচ্ছে, এটা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? এটা কই পর্যায়ে? কেউ কেউ বলবে যে এটা বিভিন্ন কলকারখানায় যায়।
কেন কলকারখানায় গ্যাস যাবে, কেন কলকারখানায় বিদ্যুৎ যাবে? বিদ্যুৎ কোথায় যাচ্ছে? বিদ্যুৎ কেন থাকতেছে না? বিদ্যুৎ চলে যাচ্ছে দেশের বাইরে। কি বলেন, এইগুলো হচ্ছে কিনা? আজকে যদি এভাবে আমাদের সমাজে এই বাইরে চলে যায়, খেয়ে ফেলে, লুটপাট করে, এই লুটপাট গুলো থামানোর জন্য উদ্যোগ যদি আমরা নিতে পারি, তাহলে আপনারা লাইভ ধরে অপেক্ষা করতে হবে না। জামাত ইসলামের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতিকে লাল কার্ড দেখাবো আমরা ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের দৃঢ় ঘোষণা আপনাদের শোনা আছে, সবাই শুনেছেন, আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না ইনশাআল্লাহ। দ্বিতীয় সমস্যা হচ্ছে চাঁদাবাজি, নাকি? আমাদের এই যে কি বলে অটো রিকশা বলেন আর সিএনজি বলেন, সবার ক্ষেত্রে এটা একটা কমন সমস্যা। এখন দিন দিন এগুলো পরিবর্তন হয়ে, শব্দই পরিবর্তন হয়েছে, টান পরিবর্তন হয়েছে। চাঁদা তো আর বলে না। আমি কয়দিন আগে শুনলাম, ওটাকে জানতাম না। জিপি, জিপি, এই জিপির মিনিং কি? কি চেন? হ্যাঁ, লাইনের আপনার ইগুলা যারা লাইনে গাড়ি চালাবে ওদেরকে কিছু দিয়ে আপনার চাঁদা দিয়ে এই গাড়িটা চালাতে হবে। কেন চাঁদা দিব? আমার টাকা আমি উপার্জন করছি, রক্ত ঘাম মাটিতে ফেলে আমি উপার্জন করছি, আমার টাকা আমি কেন তাকে দেব? এইরকম ভিক্ষুকদের থেকে এই সমাজ আমরা মুক্ত করতে চাই। স্লোগান দিয়ে কাজ হবে না, কথা আপনাদেরকে সিরিয়াসলি করতেছি। স্লোগান দিয়ে কাজ হবে না, স্লোগান দিয়ে রাজপথে দেব। এই ঘরের মধ্যে আপনাকে ডাকছি স্লোগান দেওয়ার জন্য না, আপনাকে ডাকছি আপনাকে সচেতন করার জন্য, আপনাকে বোঝার জন্য, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সেটা বলার জন্য। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যদি আপনি চাঁদাবাজদের থেকে দূরে থাকতে চান, তাহলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বেছে নিতে হবে আপনাকে। কারণ আমরা এখন পর্যন্ত বহু কিছু দেখছি, বহু সরকার, বহু সংস্থা, বহু তত্ত্বাবধায়ক সরকার দেখছি, আমরা সামরিক শাসনামল আমরা দেখছি, কেউ আমাদেরকে এখন পর্যন্ত চাঁদাবাজ মুক্ত সমাজ এনে দিতে পারলো না। পারবে না তো? এটার সাথে একটা অনেক বড় সিন্ডিকেট জড়িত, বাস্তবতার কারণে তারা চাঁদাবাজি করে। একটা রাজনৈতিক দলের সাথে যারা জড়িত থাকে তাদের কোনো পেশা নাই, চাকরি নাই, সে শ্রমিকও না, বলেন কি? সিএনজি চালায়ও খাইতো সে, তাও তো পক্ষে তার একটা চাঁদাবাজি থেকে মুক্তি মিলত না, সে করে না। দলগুলো এরকম হুদাই কিছু লোককে পালে, এখন এই লোকদেরকে তো কর্মসংস্থান লাগবে, টাকা লাগবে, তো দিন গেলে তো খরচ হয়, নাকি? আমি ঢাকায় একজন রিক্সাওয়ালার সাথে কথা বলতেছিলাম, সে বলতেছে, মামা আপনি কি জানেন যে একটা দলের কর্মী কত থাকে বলেন? বলছে কমপক্ষে 1 কোটি। তার ধারণা সারা দেশে বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, এরকম দলগুলো 1 কোটি কর্মী আছে। তারপরে বলছে ধরে যে এদের 1 কোটি লোকেরই হলো যে কোনো পেশা নাই, চাকরিও নাই, কিছু নাই তাদের, হ্যাঁ, কোনো কর্ম করে না। এই লোকগুলোকে খরচ দিয়ে পালতে হয় এই দলকে। এখন এই দল পালার জন্য এদের ঘরে যদি 20,000 টাকা করে খরচ হয় পার মাস, তাহলে কত টাকা হয়? আমার জিজ্ঞেস করছে, বলুন 20,000 কোটি টাকা। কি বলেন আপনারা? 1 কোটি কর্মী ইন্টু 20,000 মানে 20,000 কোটি টাকা। যদি মাসে 20,000 কোটি হয়, বছরে কত হয়? 5 বছরে কত হয়? বললাম হিসাব করতে ভালো লাগতেছে না। এভাবে আমাদের রাষ্ট্রটাকে কুড়ে কুড়ে খাচ্ছে শুধু চাঁদাবাজদের মাধ্যমে, দুর্নীতিবাজদের মাধ্যমে আমাদের এই দলীয় সরকারগুলো। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতেও দেব না ইনশাআল্লাহ। বিগত দিনে আমরা কখনো দুর্নীতি, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হইনি। আমাদের প্রত্যেকজন নেতা কর্মী দেখবেন তার ব্যবসা আছে, আয়ের ইনকামের সোর্স আছে, খোঁজ নিয়ে দেখবেন আপনি, তার আয়ের ব্যবস্থা আছে। এবং আমার সামনে এখানে অনেকেই, আমি নিশ্চিত যে কেউ বসে বেকার খান না। কি বলেন আপনারা? আমরা বেকারত্বমূলক সমাজ করবো ইনশাআল্লাহ। আমাদের এই সমাজ হবে কোনো বেকার থাকবে না, এমন একটি সমাজ আমরা করতে চাচ্ছি যেখানে প্রত্যেকজন বেকার ছেলে মেয়েকে দক্ষ করে গড়ে তুলবো আমরা, যাতে তারা কোনো না কোনো কাজের সাথে যুক্ত হতে পারে। যদি চাঁদাবাজি না থাকে, যদি টেন্ডারবাজি না থাকে, যদি দুর্নীতি না থাকে, তাহলে মানুষ স্বাচ্ছন্দ্যে ব্যবসাও করতে পারবে কিনা? ব্যবসায়ীরা যখন প্রতিষ্ঠান খুলে বসবে, শিল্প প্রতিষ্ঠান করবে, এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে কাজের লোক দরকার হবে না? তার মানে বিরাট চাকরি বাকরির সুযোগ হবে। তাহলে শ্রমিকরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে শ্রমজীবী হিসেবে নিজেকে আত্মনিয়োগ করবে। এই সমাজ থেকে ওই জিপি উত্তোলনের আর কোন সুযোগ থাকবে না, প্রয়োজনও পড়বে না, প্রয়োজনও পড়বে না।
আমাদের সমাজে আরেকটা কথা বলি, যেমন হিজড়া আছে, তাই না? তারা অনেকেই চাঁদাবাজি করে বা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে। তো যার মধ্যে নৈতিকতা নাই, আমি একদিন দেখছি ময়মনসিংহ থেকে ঢাকা যাচ্ছি, গাড়ির মধ্যে এরকম উঠছে একজন, মানে সে যে আসলে হিজড়া না এটা বোঝা যাচ্ছে না, বুঝছেন কিনা? তো আমার পাশে একজন জিজ্ঞেস করলো উনি, বলেন তো কি ঘটনা, এই লোক তো হিজড়া না। আমি বললাম যে যেহেতু তার আত্মসম্মান নাই, এই জন্য এই চাঁদাবাজি করাটা তার কাছে কোনো ঘটনা মনে হচ্ছে না, বরঞ্চ সহজ কাজ। এটা সহজ কাজ না, আপনি জিপি তুলে যায় আর কি, এর চেয়ে সুন্দর সকালবেলা যে শার্ট প্যান্ট পরে দাঁড়ায় থাকবে আর আপনি টাকা খালি 10 টাকা করে দিবেন, 20 টাকা করে দিবেন আর কি সুন্দর সুযোগ নাকি? কয়টা করে? 30, 40, 50 আছে, 100 আছে, কোথাও সিএনজি যেগুলো ময়মনসিংহ নিয়ে যান, হ্যাঁ 100 আছে। স্বীকৃত ঘটনা এগুলো আর কি, সবার চোখের সামনে আর কি। তো তার জন্য তো এটা খুব সহজ কাজ, খালি দাঁড়ায় থেকে টাকাটা নেওয়া নাকি? পুলিশের দেওয়া লাগে একটা সুন্দর মেকানিজম আছে আর কি। আমি তখন তাকে বললাম যে ওই হিজড়া দেখছে যে এরকম অযথা অন্য কাজে লিপ্ত না হয়ে যদি সে হিজড়া সাইজে অটোমেটিক ইনকামের সুযোগ তৈরি হয়, খারাপ কি? তার মানে আমাদের সমাজে নৈতিকতার এত বেশি অধঃপতন হয়েছে যে একজন নিজের রূপ পরিবর্তন করে অন্য কিছু সাজতেছে, একজন নিজের আত্মসম্মান বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ফকিরের মতো ভিক্ষা করছে, চাঁদাবাজি করছে, এটা নিয়ে তার কোনো চিন্তাই নাই। আমরা বলছি আমাদের এই সমাজ থেকে এই অনৈতিক চিন্তাধারাকে সমূলে উৎপাদন করবো এবং আগামী দিনে ইনসাফের সরকার করব। আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করব যেখানে চাঁদাবাজ তো দূরের কথা, কোন ব্যক্তি 1 টাকা একজন আরেকজনের কাছ থেকে নেওয়ার সাহস করবে না ইনশাআল্লাহ। আমার ঘামের টাকা আমি কাউকে দেব না, আমি যদি দিতে হয় তাকে ভিক্ষা হিসেবে দেব। কেউ আমার কাছ থেকে জোর করে নিতে আসলে তাকে আইনের হাতে তুলে দেব আমরা ইনশাআল্লাহ। এই উদ্যোগ আমরা নিয়েছি, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা ভোট দিয়ে না থাকলেও আমি এটা করবো ইনশাআল্লাহ, বুঝছেন কিনা? আপনারা যদি ভোট না দেন, আমি রাশেদুল ইসলাম আল্লাহর ইচ্ছায় যদি জনগণের ভোটে নির্বাচিত হই, আমরা যে বলেছি ইনসাফ করবো, কি ইনসাফ জানেন? আপনি ভোট না দিলেও আপনার জন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে এটা হয় নাই। বিগত দিনে 25 বছর ধরে একজন এমপি ছিলেন, পুরো একটা এলাকায় এই শেরপুর শহর সহ এই চর শেরপুর, কামারের চর, বাজিত খিলা, গাজীর খামার, ধলা, পাঠশালা, বাকুরিয়া, এই সব এলাকাকে তারা বঞ্চিত রাখছে। কেন? যে ওরা আমাদেরকে ভোট দেয় নাই। নো, এরকম বেইনসাফি চিন্তা আমরা করব না। আমরা এমপি হলে আল্লাহর ইচ্ছায় জনগণের ভোটে যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে সকলের জন্য আমরা এমপি হব ইনশাআল্লাহ। এমন কি আমরা একটা কনসেপ্ট তৈরি করতে চাচ্ছি যে এমপি আমি রাশেদুল ইসলাম একা হব না। এই কনসেপ্ট বাদ দেন। একজন ভাই ভোটের ক্যাম্পেইন করে গেছেন। আপনি যদি এই কনসেপ্ট থেকে বের হতে চান, এমপির ক্ষমতা যদি কমাইতে চান, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতা যদি কমাইতে চান, তাহলে আপনাকে গণভোটে ভোট দিতে হবে। এই লোকগুলো ক্ষমতা বেশি পায় গেলে আমাদের উপর পেয়ে বসে। আপনি লাইসেন্স করতে যাবেন, একটা লাইসেন্সের খরচ হইতেছে 3-4 হাজার টাকা হওয়ার কথা নাকি? সেই লাইসেন্স করা লাগে, ঢাকা শহরে যায় দেখবেন 8-10 লাখ টাকা দিয়ে করা লাগে। শেরপুর শহরেও আমি জানি যে এটা বেশ 8-10 হাজার টাকা লাগতেছে। একটা অটো রিকশার লাইসেন্স করতেও অনেক টাকা গুণা লাগতেছে এবং পেরেশানি হওয়া লাগছে। আমি আমার টাকা দিয়ে আমার যানবাহন নিজের টাকা দিয়ে কিনছি, সেই যানবাহন লাইসেন্স করবো, অন্য কাউকে টাকা দিব কেন? সরকার যদি রাজস্ব সিস্টেমে কোনো কিছু নিতে চাই নিবে, কিন্তু এখানে কোনো খরচ, ঘুষ, এটা আমরা দিতে দেব না, কাউকে নিতে দেব না। সম্মানিত বন্ধুগণ, আমরা এজন্য ওই সরকারি প্রতিষ্ঠা করতে চাই যে সরকার আমাদের মাটি এবং মানুষের কথা বলবে, বুঝবে। আমরা যেহেতু এমপি নির্বাচিত করতে চাচ্ছি আপনাদের সবাইকে, মানে হচ্ছে আপনাদের ক্ষমতা যেহেতু বাড়াইতে চাচ্ছি আমরা, তাহলে আগামী দিনে আমাদের যে স্বপ্ন যে আমরা সকলকে নিয়ে একটি সুন্দর, নিরাপদ এবং উন্নত শেরপুর গড়ে তুলব, সেই শেরপুর গড়ে দিবে কারা? খালি আমি? আমার একার পক্ষে তো এতগুলো চোখ নাই আমার, নাকি? কোথায় দুর্নীতি হয়, কোথায় জিপি তুলে, কোথায় সিএনজির লাইন কি বলে ব্রেক হয়, ওখানেও আপনি 10 টাকা দিলে আপনার কি হয়ে যায়, হ্যাঁ, পার হইতে পারেন। আমি দেখছি তো এগুলো, নাকি? এই শহরের তো মানুষ নাকি একটা সিএনজি স্টেশন দিয়ে পুরো একটা শহরকে আটকে রাখা হয়েছে, জিম্মি করা হয়েছে। এটা কে করলো? তাদেরকে এবার আমরা ধরবো, গলায় ধরতে পারি। কলমের খোঁচায় এই ঘটনা ঘটলো, সেই কলম আমরা ভাঙবো এবার ইনশাআল্লাহ। আমাদের টার্গেট হচ্ছে একটা বৈষম্যহীন সমাজ, যে সমাজে কোনো মানুষ আর অধিকারের বাইরে থাকবে না, কোন মানুষের উপর অন্য কোন মানুষ
অধিকার জোর জবরদস্তি করতে পারবে না। আমরা যদি এটা করতে চাই, আমি আবারও বলছি, শুধু যদি মনে করেন যে রাশেদুল ইসলাম একা পরিকল্পনা বাস্তবায়ন করবে, ওই সিএনজি স্টেশন তো সে দেখতে পাবে না। সিএনজি স্টেশন দেখতে গেলে এখানে সাব রেজিস্ট্রার অফিস কে দেখবে? সাব রেজিস্ট্রার অফিস দেখলে এখানে ভূমি অফিস কে দেখবে? কি বলেন আপনারা? ভূমি অফিস দেখলাম, ডিসি অফিস কে দেখবে? রাস্তায় কার্পেটিং ঠিক মতো হচ্ছে কিনা সিএনজি চালায় আপনি কি হইতেছেন? উল্টে পড়ে যেতেছেন। রাত বিরাতে আপনি দূর দূরান্তে সিএনজি যাওয়ার প্রয়োজন, ডাকাতের কবলে পড়েছে, ওটা কখন দিকে রাশেদুল ইসলাম? নো, একজন এমপির পক্ষে, এই অল্প কয়েকজন পুলিশের পক্ষে, সরকার এরকম কিছু প্রশাসনের পক্ষে এই সমাজ এভাবে দেখে রাখা সম্ভব নয়। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সবাইকে আমরা ক্ষমতাবান করব, সবার চোখকে আমরা আমাদের নিজেদের চোখ মনে করে স্থাপন করে দেব সিসিটিভির মতো। কোথায় দুর্নীতি হয়, কোথায় অসঙ্গতি, কোথায় সমস্যা, সবকিছু এবার আমরা সবাই একযোগে দেখব। এই সমাজটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই শেরপুরটা আমার। এই শেরপুরকে গড়ে তোলা, এখান থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষক নির্মূল করার দায়িত্ব কার? আমাদের। বিগত শুধু 1.5 বছরে 231 জন মানুষকে হত্যা করেছে যে দল, সে দল বলে তাদের কাছে মানুষ নিরাপদ থাকবে। যে দলের পক্ষ থেকে শ্রীবর্তীর আমাদের জামাতের সেক্রেটারি জিনাইগাতিতে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে, সে দল বলে মানুষকে নিরাপত্তা দিবে। যে দল 1.5 বছরে 61 জন নারীকে ধর্ষণ করেছে, সে দল বলে নিরাপত্তা দিবে নারীদেরকে। এই টাইপের ফালতু কথা, মিথ্যা কথা, বোগাস কথাবার্তা বলে আমাদেরকে আর বোকা বানানো যাবে না। আমরা এবার সচেতন হয়েছি। আগামীর দিন শুধুই সম্ভাবনা, আগামীর দিন হবে সকল জনতা, আগামীর দিন হবে নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তা। সেই নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এই বাংলাদেশে সবচেয়ে বেশি নিগৃহের শিকার হয়েছে শ্রমিকরা, সবচেয়ে বেশি নিগৃহের শিকার হয়েছে যারা প্রান্তিক আয়ের মানুষরা। এদের দিকে কেউ কখনো ফিরে তাকায়নি। আমরা আপনাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে যদি এই বাংলাদেশকে গড়ার জন্য 12 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে এই সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, ঘুষখোরদের, ধর্ষকদের হাত থেকে আমরা রেহাই পেতে পারি, তাহলে আমাদের এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই শেরপুরের প্রত্যেকটা সেক্টরকে আমরা গড়ে তুলবো, যেখানে এখনো পর্যন্ত আমার শিশু সন্তানটি ভালো ফ্রি পড়ালেখার একটা পরিবেশ পাচ্ছে না। সে যদি ভালো পড়ালেখা করে ওইখানে মেধাবী ছাত্র, আমার ছোট ছেলে মেয়েরা, কিন্তু যখন সে একটু উচ্চ শিক্ষা নিবে, তার চলে যেতে হয় দূর দূরান্তে, সেইখানে পাঠানোর মতো খরচ দেওয়ার সাহস সক্ষমতা আমার কিন্তু নাই। আমার সন্তান, আমার বাবা মা যদি চিকিৎসার জন্য মরেও যায়, আমার খুব কষ্ট লাগছে। সেই চর ভাইঞ্জা, কি বলে এটাকে, কামারের চরের, হ্যাঁ, ভাইঞ্জাপাড়া 7 নম্বর চর না, এটা কি যেন নাম বলে আর কি, ভাইঞ্জাপাড়ায় গেছি। একজন বৃদ্ধকে তার ওয়াইফ বলতেছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর চিকিৎসা করাবো না। তার শরীর তিলে তিলে পচে যাচ্ছে, পচে সেগুলো দুর্গন্ধ বের হয়েছে। তিনি বলছেন যে আমি আর চিকিৎসা করাবো না। কেন করবেন না? এটা কি কথা? আপনি জীবন্ত আছেন, আপনার হাজবেন্ডের চিকিৎসা করাবেন না, এটা কি কথা? বলছে চিকিৎসা করাবো, তার সামর্থ্য তো আমার নাই। এই চিত্র শুধু এই ভাইঞ্জাপাড়ায় নয়, শুধু এই কামারের চরে নয়, শেরপুরের প্রত্যেকটি অঞ্চলে আছে। আজকেও আমার সাথে একজন দেখা করেছে যে চিকিৎসার জন্য আমাকে কিছু সহযোগিতা করুন। কেন? আপনার ছেলে মেয়ে নাই? বলছে আমার ছেলে মেয়ে থাকলেও তাদের পক্ষে সামর্থ্য নাই। জামাত ইসলামী এর জন্য ঘোষণা দিয়েছে, যাদের বয়স 60-এর বেশি এবং যাদের বয়স 5 বা তার নিচে, এই সকল শিশু কিশোর এবং বৃদ্ধদের চিকিৎসা ফ্রি করবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে টার্গেট করে 5 বছরের মধ্যে এমন একটা পরিস্থিতিতে আমরা আমাদের বাংলাদেশকে নিয়ে যাব, বিনামূল্যে সকলেই শিক্ষা লাভ করবে ইনশাআল্লাহ। টাকা লাগবে না। এমনও মানুষ আছে, আমার জেলা আমির একদিন মামা হাফিজুর রহমান ভাই বলছিলেন, তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ছাত্র আসে, তার গার্ডিয়ানের পক্ষে পরীক্ষার ফিস যেটা 100, 200, 500 টাকা, সেটা দেওয়ারও সামর্থ্য নাই। আছে কিনা এরকম? আমরা এবার চাচ্ছি এরকম একটা সমাজ গড়ব, যেখানে এরকম শিক্ষার ক্ষেত্রে কোনো ফি প্রদান করতে হবে না ইনশাআল্লাহ। আপনি সিএনজি চালক, অটো রিকশা চালক, আপনার ইনকাম কম, কিন্তু আপনি স্বপ্ন দেখছেন আপনার সন্তানটা বিদেশে পড়াবেন, হইতে পারে না? স্বপ্ন কি থাকতে পারে না আপনার?
আমার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যেন রাষ্ট্র ভূমিকা রাখে, এজন্য জামাত ইসলামী ঘোষণা দিয়েছে সুদ মুক্ত কর্জে হাসানা প্রজেক্টের আওতায় তাকে আমরা ঋণ দিব। সে শিক্ষাবৃত্তি নিয়ে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবে, ওখানে প্রয়োজনে পড়ালেখা শেষ করে চাকরি বাকরি করলে তার কাছে বলা থাকবে যে সে যেন টাকাটা আবার কি করে রাষ্ট্রের কাছে ফেরত দেয়, সেটা কিন্তু দেবে ইনশাআল্লাহ। এই সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছি আমরা। শিক্ষা শুধু ধনীদের, শিক্ষা গরিবের নয়, এই কনসেপ্ট থেকে বের করে নিয়ে এসে আমাদের এই সমাজটার পরিবর্তন আমরা করতে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। বিগত দিনেও শহীদ কামারুজ্জামানের সাথে দাড়িপাল্লা প্রতীকে আপনারা থেকেছেন। এই কামারুজ্জামানকে চেনেন আপনারা? আমি যা যা বলছি এই কোনো কথাই আজকে নতুন বলছি না। আজ থেকে সেই 25 বছর আগ থেকে 30 বছর আগ থেকে কামারুজ্জামান এই কথাগুলো আপনাদের সামনে 5 বছর পর পর কথা বলে প্রত্যেক মানুষকে আশ্বস্ত করেছিলেন বলেই অন্যায় ভাবে তাকে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা বিচারে হত্যা করা হয়েছে। আমরা সেটা ভুলে যাই না, এই জন্যই আমরা নতুন করে ফিরে এসেছি। আমাকেও যদি হত্যা করা হয় আপনারা পিছপা হবেন কিনা? আমরা সামনের দিকে আগানোর জন্য এসেছি। জীবন থাকুক অথবা না থাকুক, সামনের দিকেই যাবো ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য, এবং আপনারা যেহেতু এখানে সিএনজি অটোরিকশা চালক আছেন, আজকে কিন্তু এখানে অল্প কয়েকজন আসছেন, শত শত না হাজার হাজার সিএনজি চালক অটোরিকশা চালক আমাদের শেরপুরে আছেন। আপনাদের অল্প কয়েকজন প্রতিনিধিকে মাত্র রাখা হয়েছে। আপনারা একটু মেহেরবানি করে আপনাদের যাত্রী, আপনাদের আরো যারা বন্ধু আছেন সিএনজি চালক অটোরিকশা চালক, তাদের সবার কাছে গিয়ে বলবেন আমরা কি স্বপ্ন দেখি কি সমাজে, সেই স্বপ্নের কথাগুলো তাদেরকে বলে তাদের সবাইকে ঐক্যবদ্ধ করবেন। আমরা বলেছি দল মত নির্বিশেষে, কোন দল দেখার আসলে এখন আর সুযোগ নাই। এই শেরপুরকে যদি আপনি দল দিয়ে ভাগ করতে চান তাহলে আপনি আর ওই উন্নয়নটা করতে পারবেন না। এই জন্য কে বিএনপি করে কে জামাত করে এসবের চেয়ে উঠতে হচ্ছে কারা ইনসাফ চায়, কারা উন্নয়ন চায়, কারা মানুষের অধিকার প্রতিষ্ঠা চায়, কারা রিয়েলি সেটা করার জন্য যোগ্য। আপনি জামাত ইসলামের যারা এমপি ছিলেন বিগত দিনে তাদের দিকে তাকান, তাদের ব্যক্তিগত সম্পদ বাড়ছে কিনা? এমপি হয়েছে 5 বছর, টিনের বাড়ি বিল্ডিং হয়েছে কিনা, বিল্ডিং বাড়ি অট্টালিকা হয়েছে কিনা একটু খোঁজ নেন। জামা কাপড় আগে যেরকম ছিল তার চেয়ে বেশি আলিশান হয়েছে কিনা এটা একটু খোঁজ নেন, পাবেন না। জামাত ইসলামের কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির 1 টাকার অভিযোগও পাবেন না। সুতরাং আপনি অনুরোধ করছি আপনারা সবাইকে দলমত নির্বিশেষে, আবারও বলছি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আপনারা সবাই একটু সবাইকে ঐক্যবদ্ধ করবেন। আশা রাখছি এই সমাজ পরিবর্তনের সিদ্ধান্ত যেহেতু আমি একা নেইনি, আপনাদের সবাইকে নিয়েছি, আমাদের এই পদযাত্রা কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মেহনতি মানুষদের কাতারে কবুল করুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে সবাইকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি শ্রমিক ভাইয়েরা, সম্মানিত শ্রমিক ভাইয়েরা, এই কয়টা দিন আছে, 12 তারিখে নির্বাচন। আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণের পক্ষ থেকে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, এই 4-5টা দিন আমরা